কথায় আছে, যখন পেটের ক্ষুধা আর স্বপ্ন পূরণের তীব্র ইচ্ছা একসাথে জেগে ওঠে, তখন মানুষ অনেক সময় সঠিক আর ভুলের পার্থক্য ভুলে যায়। তেমনই এক সাধারণ গরিব ঘরের ছেলে কিভাবে হয়ে উঠল ভারতের সবচাইতে বড় মনস্টার, যার হাতের মুঠোয় ছিল ভারতের অর্ধেক টাকা। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে বানিয়েছিল সে এই কালো টাকার পাহাড়? জানতে হলে আপনাকে দেখতে হবে 2024 সালে মুক্তি পাওয়া তেলুগু অ্যাকশন থ্রিলার সিনেমা মটকা। চলুন আর দেরি না করে গল্পে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুই হয় 1982 সাল থেকে। সমুদ্র পাড়ে দাঁড়িয়ে আছে একজন সাহু নামের আন্ডারকভার অফিসার। একটু দূরে দাঁড়িয়ে আছে তার দুজন সহকর্মী। রাজু নামের লোকটি বলে, মনে হয় আজকে আর কোনো কল আসবে না, 2 পেগ বানিয়ে চলুন শুয়ে পড়ি। কিন্তু সাহু জানায়, আর কোনো পেগ বানিও না, যে কোনো মুহূর্তে মিত্রার কল আসতে পারে। রাজু আর খায় না। তখনই সাহুর কাছে অফিসার মিত্রার কল আসে। ফোন রিসিভ করলে তাকে জানানো হয় আম্বাদপুর ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে তাদের রেড দিতে হবে। সাহু আর দেরি না করে 2 সহকর্মীকে নিয়ে রওনা দেয় আম্বাদপুরের উদ্দেশ্যে। গাড়িতে যাওয়ার সময় রাজু সাহুকে বলে, আমরা যেখানে যাচ্ছি সেই সম্পর্কে আমরা কিছুই জানি না, কোনো ইনফরমেশনও নেই, তোমার ভয় করছে না? সাহু জানায়, ডিউটিতে জয়েন করার পর থেকেই ভয় পাওয়া ছেড়ে দিয়েছে সে। রাজু বলে, শিকারীকে শিকার করতে হলে তার সম্পর্কে জানা জরুরি। সাহু জানায়, আমরা যার ফ্যাক্টরি রেড দিতে যাচ্ছি সে কোনো সাধারণ ক্রিমিনাল না, সে একজন মনস্টার। তখন পেছনে বসে থাকা অন্য এক সহকর্মী সাহুকে বলে, ফ্যাক্টরিতে পৌঁছাতে এখনো 1 ঘন্টা সময় লাগবে, আমাদের সেই মনস্টারের গল্পটি শোনান। সাহু বলে, এটা টাইম পাস করার মতো গল্প না, এটা ইন্ডিয়ার অর্ধেক মানুষের জীবন বদলে দেয়া এবং ঋণের সাগরে ডুব দেওয়ার কাহিনী। ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হওয়ার 10 বছর পর বার্মার রিফিউজিদের সাথে একটা বিশাখাপত্তমে এই বাঙাল খাড়ি হয়ে সেও এসেছিল। আর তখন থেকেই শুরু হয়েছিল এই মনস্টারের কাহিনী। এরপর দৃশ্য চলে যায় 1958 সালে। বার্মা থেকে সবকিছু হারিয়ে অসংখ্য মানুষ নৌকায় করে ইন্ডিয়াতে আসে। তাদের মধ্যে আমরা দেখতে পাই বাসু এবং তার মাকে। সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে তারা ইন্ডিয়াতে আশ্রয় নিতে এসেছিল। সেখানে একজন লোক তাদের নাম ও পরিচয় লিখে তাদেরকে থাকতে দেয়। রাতের বেলা তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়, কিন্তু অসংখ্য মানুষ সেই খাবার পেতে মরিয়া হয়ে ওঠে। বাসুর মা সেই ভিড় ঠেলে একটা প্যাকেট খাবার কোনো উপায়ে জোগাড় করে, সেটা বাসুকে দিয়ে তিনি আবারও যায় নতুন প্যাকেট নিতে। কিন্তু খাবার শেষ হয়ে যাওয়ায় তাকে আর কোনো খাবার দেয়া হয়নি। তিনি ফিরে এসে দেখতে পান বাসু ও তার বড় ভাই দাঁড়িয়ে আছে এবং সাথে একটি ছোট ছেলে। বাসু জানায়, মা, এই ছেলেটার কেউ নেই। তখন তার মা তাদের 3 জনকে নিয়ে সেই 1 প্যাকেট খাবারই খাওয়াতে শুরু করে, কিন্তু বাসু বলে, তোমরা খাও, আমি দেখি আর কোনো খাবার পাওয়া যায় কিনা। তখনই আমরা একজন মাতাল লোককে দেখতে পাই যে অন্যের খাবারগুলো কেড়ে নিয়ে খেতে থাকে। একটু পর সে বাসুর মায়ের থেকেও খাবার কেড়ে নিয়ে খেতে লাগলো। বাসু তাকে আটকানোর চেষ্টা করে, এতে করে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এক পর্যায়ে খাবার মাটিতে পড়ে গেলে বাসু রেগে গিয়ে মারামারি করতে শুরু করে। তবে লোকটির তুলনায় বাসু অনেক ছোট হওয়ায় বাসু লোকটির সাথে পেরে উঠছিল না। অনেক ধস্তাধস্তির পর বাসুর মা এসে তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু লোকটি বাসুর মায়ের গায়েও হাত তোলে। এতে বাসু প্রচণ্ড রেগে যায় এবং লোকটির সঙ্গে মারামারি শুরু করে। লোকটি বাসুকে প্রায় শ্বাসরোধ করে মেরেই ফেলছিল, কিন্তু হঠাৎ বাসু তার হাতের কাছে একটা পাথর পেয়ে যায়, আর সেই পাথর দিয়ে লোকটির মাথায় অনবরত আঘাত করতে করতে তাকে নৃশংসভাবে হত্যা করে ফেলে। এরপর বাসুকে পুলিশ ধরে নিয়ে যায়। জেলে যাওয়ার পর সেখানকার জেলার, যার নাম নারায়ণ মূর্তি, সে বাসুকে জামা কাপড় খুলে ফেলতে বলে। বাসু ঠিক তেমনটাই করে। তবে যখন নারায়ণ মূর্তির লোক বাসুর গলার লকেট খোলার জন্য হাত দেয়, সে প্রচণ্ড রেগে যায়। এইটা দেখে মূর্তি বাসুকে অনেক মারধর করে, কিন্তু বাসুর যেন সেগুলো গায়েই লাগছিল না। তখন মূর্তি তাকে বলে, তোর তো অনেক সাহস, আমার হয়ে কাজ করবি, আমি তোকে টাকা দেব। তখন বাসু বলে, টাকা লাগবে না, পেট ভরে খেতে দিন, এরপর যা করতে বলবেন, যাকে মারতে বলবেন তাকেই মারবো। আসলে নারায়ণ মূর্তি জেলের ভেতর ছোট বাচ্চাদের দিয়ে কুস্তি লড়াতো। সেই কুস্তি দেখার জন্য বাহির থেকে অনেক বড় লোক বাজি ধরার জন্য আসতো। প্রথম দিকে বাসু অনেক মার খেত, মাঝে মধ্যে তার মাও জেলে এসে তার সঙ্গে দেখা করতো। এই মনস্টারের মতো ছেলেটাকে কাজে লাগিয়ে মূর্তি জেলে বসে টাকা কামাচ্ছিল। দেখতে দেখতে বহু বছর পেরিয়ে যায়। এখন বাসু বড় হয়ে গেছে আর শাস্তির সীমা শেষ হয়ে এসেছে। একদিন মূর্তি তার কাছে খাবার নিয়ে আসে আর বলে, আজকেই জেলে তোর শেষ দিন, আজকের কুস্তিতে যদি তুই জিতিস তাহলে 8 রুপি পাবি, আর যদি হেরে যাস তাহলে 100, কেননা আজকে তোর উপর টাকা লাগানো হয়েছে। সে জিজ্ঞেস করে, আজ কার সাথে কুস্তি খেলতে হবে? মূর্তি বলে, আলিপুরম শঙ্কর। মূর্তি তাকে বলে সে যেন কয়েকটা ঘুষি মেরে তারপর হেরে যায়, তাহলে সে যে টাকা জিতবে তা দিয়ে তার পুরো জীবন কেটে যাবে। কিন্তু কুস্তি খেলা শুরু হলে দেখা যায় বাসু শঙ্করকে 1 ঘুষিতেই হারিয়ে দেয়। পরের দিন যখন বাসু জেল থেকে চলে যাচ্ছিল, তখন মূর্তি তাকে বলে, যদি তুমি কালকে রাতে হেরে যেতে তাহলে অনেক টাকা পেতে। বাসু তার লকেট গলায় পড়তে পড়তে বলে, হেরে গিয়ে টাকা আমি কামাতে চাই না, আমি জিতে গিয়ে নাম কামাতে চাই। এরপর মূর্তি তার হাতে কিছু টাকা দেয়। নারায়ণ মূর্তি তাকে বলে, তার মধ্যে একটা ব্যাপার আছে যেটা সবার থেকে আলাদা, সে যেন জেল থেকে বেরিয়ে সাধারণ মানুষ হয়ে না থাকে,
অসাধারণ কিছু করার চেষ্টা করে। বাসু চলে যেতে লাগলে আবারও পিছন থেকে ডেকে বলে, কখনো কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে স্মরণ করু। এরপর বাসু বিশাখাপত্তমে চলে যায় আর তার ভাইদের কাছে, যেখানে তার মা তার ভাইদের সাথেই থাকতো। রাতে খেতে খেতে সে তার বড় ভাইকে বলে, এতদিন তুমি মায়ের খেয়াল রেখেছো, এখন থেকে আমি তোমাদের সবার খেয়াল রাখবো, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও। সিপ বা বোটে কি কাজ পাওয়া যাবে না? তখন তার ভাই বলে, কাজ করতে হলে পড়াশোনা জানা থাকতে হবে, কিন্তু তুমি তো জেল থেকে এসেছো, পড়াশোনা করনি, এখন বড়জোর তুমি দিনমজুরের কাজ পেতে পারো, তবেই কিছু টাকা কামাতে পারবে। পরের দিন সে বিশাখাপত্তনমের পূর্ণা মার্কেটে যায় এবং সেখানে সব দোকানদারদের কাছে গিয়ে জিজ্ঞেস করে কোনো কাজ আছে কিনা, কিন্তু সবাই বলে কোনো কাজ নেই। হঠাৎ বাসু চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে একটু সামনে গিয়ে গেলে দেখে একজন লোক তার মালিক চিল্লাপ্পাকে বলছে 20 টাকা করে মজুরি না দিলে সে কাজ করবে না। বাসু সেখানে গিয়ে চিল্লাপ্পাকে বলে সে অর্ধেক মজুরিতে তার কাজ করে দেবে। লোকটা বাসুকে ধাক্কা দিলে বাসু তার হাত মুচড়ে দিয়ে বলে, আমি এখানে কাজ করতে এসেছি, আমার গায়ে হাত তুললে হাত একদম ভেঙে দেব। এরপর চিল্লাপ্পাকে বলে, আমি তোমার কাছে কাজ চাচ্ছি, ভিক্ষে না, কাজ দেবে কিনা তাই বলো। চিল্লাপ্পা আর কিছু না ভেবে তাকে কাজে রেখে দেয়। আর যে লোকটা বেশি মজুরি চাইছিল সে চিল্লাপ্পাকে বলে তার পাওনা বুঝিয়ে দিতে। চিল্লাপ্পা বলে, কিছুদিন পরে এসে নিয়ে যেও। পরের দিনে দেখা যায় যে লোকটাকে চিল্লাপ্পা কাজ থেকে বাদ দিয়ে দিয়েছিল সেই লোক সালমান নামের একজন গুন্ডাকে নিয়ে চিল্লাপ্পার দোকানে আসে আর তাকে বলে, আমার লোককে তুই কেন কাজ থেকে বের করে দিয়েছিস? চিল্লাপ্পা তাকে বুঝিয়ে বলে সেই লোক তার কাছে বেশি টাকা মজুরি চাইছিল, যেটা তার পক্ষে দেওয়া সম্ভব না। সালমান কেবিরের ডিল লোক, বাজারের সব দোকান থেকে চাঁদা তুলত সে। চিল্লাপ্পার কাছেও সে এই সপ্তাহের চাঁদা টাকা চায়, কিন্তু চিল্লাপ্পা 4 দিন পর টাকা দিতে পারবে বলে জানায়। সালমান বলে, তাহলে তোমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দিও, যেদিন তুমি চাঁদা নিয়ে আসবে সেদিনই তাকে ফিরে পাবে। এই কথা শুনে চিল্লাপ্পা অনেক রেগে যায় আর সালমানকে মারধর করে বাজার থেকে পাঠিয়ে দেয়। বাসু রাতে কাজ শেষে বাড়ি ফিরছিল, তখন পথে তার ভাইদের সাথে তার দেখা হয়। তার ছোট ভাই তাকে একটা বারে নিয়ে যাওয়ার কথা বলে আর বায়না করে। সেখানে সে সোফিয়ার নাচ দেখতে যেতে চাইছিল। বাসুর বড় ভাই তাকে বলে, সোফিয়ার নাচ দেখতে হলে ভালো পোশাক পরে সেখানে যেতে হবে, আর সেই পোশাক কিনতে আমাদের এত টাকা খরচ হয়ে যাবে যে সেটা আমরা 3 বছরেও কামাই করতে পারবো না। বাসু তাদের কাছে জানতে চায় যে সোফিয়াটাকে। তার বড় ভাই বলে সে নানি বাবুর গার্লফ্রেন্ড, কিন্তু বাসু নানি বাবুকেও চিনত না। তার বড় ভাই তখন বলে, আস্তে আস্তে সবাইকে চিনতে পারবে, এসব নিয়ে ভেবো না। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় বাসুর বড় ভাই তাদেরকে নিয়ে একটা অন্ধকার রাস্তার গলিতে যায়। এটা ছিল একটা রেড লাইট এরিয়া। বাসুর বড় ভাই সেখানে একটি মেয়েকে তার সাথে যেতে বলে। মেয়েটির নাম সুজাতা, কিন্তু তখনই মেয়েটির বড় বোন যার নাম পদ্মা সে বলে সে যাবে না, আমি যাব। 1 জন 1 রুপি, 3 জন 3 রুপি। বাসুর বড় ভাই তাদেরকে নিয়ে একটি নির্জন জায়গাতে যায়। সেখানে গিয়ে সুজাতা সমুদ্রের পাড়ে বসেছিল। বাসু এসে তার পাশে বসে। সুজাতা তাকে জিজ্ঞেস করে, তুমি ওখানে যাবে না? বাসু বলে সে টাকা খরচ করে এসব কাজ করে না, সে শুধু এখানে তার ভাইদের সাথে এসেছে। এদিকে বাসুর বড় ভাই তখন পদ্মাকে নিয়ে তাঁবুতে। হঠাৎ করে বাসুর বড় ভাই তাকে আর সুজাতাকে ডাকে। তারা ছুটে গিয়ে দেখে সুজাতার বোনের মৃগী রোগ উঠেছে, মুখ থেকে ফেনা পড়ছে। বাসুর ভাই বিরক্তির সুরে সুজাতাকে বলে, এরকম মৃগী রোগ আছে আগে কেন বলনি? সুজাতা বলে, ঘর চালাতে টাকার প্রয়োজন যে, তাহলে সেটা কি করে আসবে? বাসু সুজাতার বোনের কাপড় টেনে পা ঢেকে দেয়। তার নারীদের প্রতি এমন শ্রদ্ধা দেখে সুজাতার কাছে ভালো লাগতে শুরু করে। সুজাতা তাকে তার সাথে দেখা করার জন্য বলে। বাসুও মনে মনে অনেকটা খুশিই হয়। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় বিশাখাপত্তনম বন্দরে কয়লা আমদানি শুরু হওয়ার পর কয়লার ধুলো আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। এতে মানুষের শ্বাসকষ্ট সহ স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয়, ফলে তারা প্রতিবাদ করতে শুরু করে। এই সমস্যা নিয়ন্ত্রণের জন্য বন্দর কর্তৃপক্ষ কয়লার উপর নিয়মিত পানি ছেড়ানোর দায়িত্ব দেয় কেবি রেড্ডিকে, যে ছিল বিশাখাপত্তনম এলাকার ডন, আর তারই ডান হাত ছিল আমর, যে তার হয়ে এলাকার সব অপরাধমূলক কর্মকাণ্ড করত। কেবি রাতে একজন রিপোর্টারকে ধরে নিয়ে আসে, কারণ সে কেবির বিরুদ্ধে অভিযোগ করেছিল। কেবি তার ডান হাত আমরকে সেই রিপোর্টারকে খুন করতে বলে। আমর রিপোর্টারকে মাথায় আঘাত করে মেরে ফেলে। কেবি তখন সালমানের কাছে জানতে চায় পূর্ণা মার্কেটের কি খবর। সালমান জানায় এক লোক অনেকদিন হলো চাঁদা দেয় না, সেটা দেখে অনেকে চাঁদা দিতে চাইছে না। কেবি সালমানকে কষে একটা চড় মেরে বলে, কাল গিয়ে সেই লোকটার হাত কেটে দিবি, মানুষ ভয় না পেলে আমাদের কয়লা দিয়ে কাবাব বিক্রি করে খেতে হবে। পরের দিন সালমান অনেক লোকজন নিয়ে চলে যায় চিল্লাপ্পার কাছে আর লাথি মেরে বলে, আগের দিন চাঁদা না দিয়ে আমাকে মেরেছিলি না, আজকে তোকে শেষ করে দেব। চিল্লাপ্পা তাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে দোকানের কাছে চলে আসে। বাসু তখন দোকানেই কাজ করছিল। চিল্লাপ্পা বাসুর কাছে কাকুতি মিনতি করে বলতে থাকে যেন সে তাকে বাঁচিয়ে নেয়। বাসু বলে আজকে যদি সে তাকে বাঁচায় তাহলে পরের দিন থেকে তারা বাসুর পেছনে হাত ধুয়ে পড়বে। সে তাহলে কোন স্বার্থের জন্য বাঁচাবে? বাসু বলে সে তাকে বাঁচাতে পারে এক শর্তে। শর্ত হলো তার ব্যবসায় যা লাভ হবে সেখান থেকে অর্ধেক লাভের টাকা তাকে দিতে হবে। চিল্লাপ্পা তার শর্তে রাজি হয়ে যায়। এরপর বাসু সব গুন্ডাগুলোকে মারতে থাকে। বাসু এক এক করে সবাইকে অনেক মারধর করে। তার মারের ধরন দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। ভয় পেয়ে তারা সবাই দলবল নিয়ে পালিয়ে যায়। মার্কেটে সবাই খুশি হয়ে যায় আর বলে এতদিন পর মার্কেটে একটা সিংহ এসেছে।
এখন আর কেউ আমাদের উপর অত্যাচার করতে পারবে না। কেবি রেড্ডি তার লোকজনকে বলে বাসুকে মেরে ফেলতে, আর মেরে ফেলার পর বাজারের সবাইকে জানিয়ে দেয় যেন তাকে কেবি মেরেছে, এর ফলে সবার মনে ভয় জন্মাবে। অন্যদিকে পুলিশের লোকজন বাসুকে পুলিশ স্টেশনে নিয়ে যায় এবং প্রচুর মারধর করে। কেবি রেড্ডির লোকজন বাসুকে মারার জন্য পুলিশ স্টেশনে গিয়ে তাকে বেঁধে নিয়ে যাচ্ছিল মেরে ফেলতে। চিল্লাপ্পা আর তার বড় ভাই পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়েছিল। বাসুর এই অবস্থা দেখে তারা ভয় পেয়ে পালিয়ে যায়, আর আমর আর তার সাঙ্গপাঙ্গদের বলে বাসুকে হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দিতে হবে। তখনই এন্ট্রি হয় নানি বাবুর। সেই ওই এলাকার একজন প্রভাবশালী ডন। আগে কেবি আর নানি একসাথে বিজনেস করতো। নানি আমরকে বলে বাসুকে ছেড়ে দিতে, কারণ মার্কেটে যখন সে তাদের লোকজনদেরকে মেরেছে তখন থেকেই সে তার লোক হয়ে গিয়েছে। আমর নানি বাবুকে কিছু করতে পারে না। নানির লোক গিয়ে বাসুকে খুলে দেয়। সেখান থেকে যাওয়ার আগে নানি আমরকে বলে কাল থেকে তার লোক আর যেন পূর্ণা মার্কেটে চাঁদা তুলতে না আসে। এখন থেকে পূর্ণা মার্কেট বাসু সামলাবে। এটা বলে সে চলে যায়। পরের দিন নানিবাবু বাজারে গিয়ে সবাইকে জানায় আজ থেকে আমর আর এই মার্কেটে হপ্তা নিতে আসবে না, বরং সবকিছু এখন থেকে বাসুর কথাই চলবে। এরপর সে তার কাজের জন্য চলে যায়। মার্কেটের সবাই বাসুর কাছে দায়িত্ব দেওয়ার সংবাদ পেয়ে অনেক খুশি হয়। তারা সবাই তার গলায় মালা পরিয়ে দেয়। সুজাতাও এসে তাকে টিকা লাগিয়ে দেয়। সিন প্রেজেন্টে চলে আসে আর সাহু বলে তখনকার সময় কাবিলিতে চিনির সোডা খুবই বিখ্যাত ছিল। সেই সোডার মধ্যে অন্য ফর্মুলা যোগ করে একটু আলাদা স্বাদের বানিয়ে তারা বিক্রি করার জন্য কোল্ড ড্রিঙ্ক ফ্যাক্টরি খুলে। কেবি আর নানিবাবু ছিল এই ফ্যাক্টরির পার্টনারশিপে, কিন্তু টাকার লোভ তাদের দুজনকে আলাদা করে দেয়। যদিও কোকা কোলার বদলে কুল স্পট নামে নানিবাবুর ফ্যাক্টরি আর ক্লাব চলতে থাকে, কিন্তু তার মূল লক্ষ্য ছিল রাজনীতিতে যোগ দেয়া। আর তখনই তার জীবনে আসে বাসু। বাসু একদিন সেই ক্লাবে যায় আর তাদের মধ্যে মার্কেটের নতুন দায়িত্ব নিয়ে মিটিং চলে, আর স্টেজে চলে সোফিয়ার নাচ। এই প্রথমবারের মতো সোফিয়ার সাথে বাসুর দেখা হয়। সোফিয়ার নজরই বলে দিচ্ছিল যে বাসুকে দেখে সে ফিদা হয়ে গেছে, তবে বাসু তাকে এড়িয়ে যায়। বাসু ধীরে ধীরে মার্কেটের প্রভাব বিস্তার করতে থাকে। নানিবাবুর সাথে থাকায় কাবি আর কিছুই করতে পারে না। নারকেলের ব্যবসার সাথে সাথে একসময় সে শার্ট প্যান্ট বিক্রির জন্য দোকান খোলে। বাসুর অবস্থা আগের থেকে অনেক বদলে যায়। সে অনেকগুলো টাকা তার ভাইকে দিয়ে মন দিয়ে ব্যবসা করতে বলে। তার ইচ্ছা গার্মেন্টস ফ্যাক্টরি বানিয়ে গ্রামের সবার কর্মসংস্থানের ব্যবস্থা করা। একদিন রাতে সে বাড়িতে ফিরছিল, তখন সুজাতা আর তার বোন পদ্মাকে কিছু ছেলেরা উত্তপ্ত করছিল। এইটা দেখে বাসু ছেলেগুলোকে প্রচন্ড মারধর করে এবং সেখান থেকে সুজাতা এবং তার বোনকে বাঁচিয়ে নিজেদের ঘরে নিয়ে আসে। আর তার মাকে বলে আজ থেকে ওরা দু বোন আমাদের সাথেই থাকবে, কেননা তাদের থাকার জন্য কোনো ঘর ছিল না। বাসু সুজাতাকে পছন্দ করতো, তাই সে তাকে বলে তুমিও যদি আমাকে পছন্দ করো তাহলে আমাকে বিয়ে করে আমার সাথে সারা জীবন একসাথেই থাকো। সুজাতা তার এই প্রস্তাব শুনে ভীষণ খুশি হয়। এরপর ঘটনা চলে যায় কয়েক বছর পরে 1969 সালে। বাসু আর সুজাতার বিয়ে পাকা হয়ে গেছে, তাই তারা বিয়ের প্রথম ইনভাইটেশন কার্ড নিয়ে যায় নানিবাবুর কাছে। বাসু নানিবাবুকে বলে আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরি দিতে চাই, তাই আপনার সাহায্য লাগবে। নানিবাবু তাকে সাহায্য করতে রাজি হয়, কিন্তু শর্ত দেয় যে তাকে লাভের ভাগ দিতে হবে। বাসু বলে যা লাভ হবে তার থেকে 50% টাকা সে নানিবাবুকে দিয়ে দেবে, তবে বিজনেসের কাজ সে নিজে একা হাতে সামলাবে। বাসু চলে গেলে সোফিয়া ভীষণ অবাক হয়ে নানুবাবুকে জিজ্ঞেস করে চাইলো আর তুমি তাকে 50% দিয়ে দিলে? নানিবাবু বলে বাসু যেই সিদ্ধান্তই নিক না কেন সে ভেবেচিন্তেই নিয়েছে, আর বাসু হচ্ছে তার শক্তি, তাই সবাই তাকে সম্মান করে। সব শুনে সোফিয়া আর কিছু বলে না। এরপর চলে আসে বাসুর বিয়ের দিন। মহা ধুমধামে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। সেখানে নানিবাবু এসেছিল, আর বিয়ে শেষ হলে তারা যখন বাইরে আসে তখন হঠাৎ একটা বুম ফাটে। বাসু কোনো মতে সবাইকে নিরাপদ জায়গায় লুকিয়ে রেখে বাইরে এসে দেখে কেবি রেড্ডি তার দলবল পাঠিয়ে দিয়েছে বিয়ের আসলে হামলা করতে। বাসু একটি ছাতা নিয়ে মারামারি শুরু করে দেয়, আর সাথে সাথে তার ভাই এবং নানি সবাইকে মারতে থাকে। কিন্তু আমর আচমকা ছুরি নিয়ে বাবুর উপর হামলা করে, কিন্তু দুর্ঘটনাবশত তখন সেখানে নানিবাবু চলে আসে আর ছুরিটি তার পেটে ঢুকে যায়। এরপর গুন্ডাগুলো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং নানিবাবুকে দ্রুত হসপিটালাইজ করা হয়। জনতা ভেবেছিল এবার মনে হয় বাসু কেবি রেড্ডির লোকজনদেরকে ছাড়বে না, কিন্তু বাসু প্রতিশোধ নেওয়ার ব্যাপারে কিছু একটা ভাবে না, বরং সে সমস্ত ব্যবসা বাণিজ্য ক্লাবের কাজেই মনোনিবেশ করে। 3 বছর পর নানিবাবু সুস্থ হয়ে আবারও তার দায়িত্ব সামলাতে ফিরে আসে, আর ফিরে আসায় লোকজন অনেক খুশি হয় আর সবাই তাকে শুভেচ্ছা জানায়। চিলাপ্পা বাসু আর বাসুর 2 ভাই মিলে মদ খাচ্ছিল। তখন চিলাপ্পা বাসুকে জিজ্ঞেস করে তুমি গার্মেন্টসের কাজ শুরু করার জন্য নানিবাবুর কাছে টাকা কবে চাবে? বাসু বলে আজকেই তো উনি আসলেন, আস্তে ধীরে তার সাথে কথা বলে নেব। চিলাপ্পা বলে সে তোমাকে টাকা না দিলে ব্যবসা কিছুতেই শুরু করতে পারবে না, তাহলে হয়তো আমাদেরকে ব্যাংকে ডাকাতি করতে হবে, না হয় নকল টাকা ছাপাতে হবে। বাসু বলে এসব করার মতো কোনো জায়গা আছে নাকি? তখন চিল্লাপ্পা বলতে শুরু করে এই শহরে কাপুর নামের একজন ব্যক্তি আছে যে নকল নোটের ব্যবসা করে। আমি তাদের ঠিকানায় গিয়ে 2000 টাকা দিয়ে অনেকগুলো নকল নোট কিনে আনি। আমি ভেবেছিলাম আমার জীবন এখন বদলে যাবে, আর কোনো দুশ্চিন্তা থাকবে না, কিন্তু আমি নকল নোট নিয়ে যখন ঘরে ফিরছিলাম তখন পথে পুলিশ এসে আমাকে পাকড়াও করে আর আমার থেকে সকল নোট ছিনিয়ে নেয়, আর আমার জামা কাপড় পর্যন্ত ওরা খুলে নিয়েছিল। আমার অবস্থা এতই খারাপ ছিল যে কেউ আমাকে গাড়িতে নিতে চায়নি। সেদিন আমি পায়ে হেঁটে বাড়ি ফিরেছিলাম। সব শুনে বাসুরা মজা নিতে থাকে। তবে বাসু ইতিমধ্যে ভেবে নিয়েছিল সে তার ব্যবসায় এই নকল টাকাগুলো ব্যবহার করবে। রাতে সে চিল্লাপ্পার দেয়া ঠিকানায় যাওয়ার জন্য টাকা গোছাচ্ছিল, সেগুলো নিয়ে নকল টাকা কিনবে। টাকার সাথে সে ছুরিও নিয়ে যাচ্ছিল। তখন সুজাতা তাকে বলে সবসময় তুমি টাকার চিন্তা করো,
যা আছে তা নিয়ে ভালো থাকতে পারো না? তখন বাসু রেগে গিয়ে বলে, যা আছে তাই নিয়ে পড়ে থাকলে সেই ভাতের থালায় আমি আটকে থাকতাম। আমি জীবনে অনেক সামনে আগাতে চাই। এই বলে সে ঘর থেকে বেরিয়ে যায়। তাদের আস্তানায় পৌঁছে সে তাদেরকে 3 লাখ টাকা দেয় আর বদলে 6 লাখ টাকা নেয়। সে টাকাগুলো পরীক্ষা করে দেখে নেয়। এভাবে সাধারণ ছাপানোর টাকা নয়, বরং এমনভাবে ডুপ্লিকেট করা হয়েছে যে সাধারণ কেউ ধরতে পারবে না যে এটা নকল টাকা। বাসু টাকা নিয়ে যখন বাড়ি ফিরছিল তখন চিল্লাপ্পার মতো পথে পুলিশ তারও রাস্তা আটকায়। একজন হাবিলদার বলে, ওর গাড়ি থেকে টাকা বের করে নিয়ে আসো। বাসু গাড়ি থেকে বেরিয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে বলে, এরপর কি আমার জামাও খোলাবে নাকি? যদিও তোমরা নকল পুলিশ সেজেছো, তবে পুলিশের পোশাকে তোমাদের খুব মানিয়েছে। বাসু বুঝে গিয়েছিল যে এরা সবাই আসলে একই গ্যাংয়ের লোক। এরপর লোকগুলোকে মেরে বাসু আস্তানায় নিয়ে ফেলে আর সেখানে যত আসল টাকা ছিল সব তার সাথে নিয়ে আসে। বাসায় বসে যখন চিল্লাপ্পা টাকা গুনছিল তখন সে ভাবে এগুলো সব নকল নোট। বাসু তাকে বুঝিয়ে বলে যে এগুলো সব আসল টাকা। ওরা কোনো পুলিশের লোক ছিল না। যদি পুলিশের লোক হতো তাহলে ঘুষ নিয়ে ছেড়ে দিত। এভাবে টাকা নিয়ে জামা কাপড় খুলে রেখে দিত না। এভাবে লোকগুলো চিল্লাপ্পাকে বোকা বানিয়েছিল ভেবে সে হতাশ হয়। তখন বাসুর মা এসে তাকে বলে, সুজাতা মা হতে চলেছে, তোমাকে বলতে চাইছিল কিন্তু তুমি তো না শুনেই তোমার কাজ করতে চলে গেলে। এই খবর শুনে বাসু খুবই খুশি হয় আর সুজাতার কাছে গিয়ে তার কপালে চুমু খেয়ে বলে, কি নাম রাখবে? সুজাতা বলে, তুমি যেটা বলবে। বাসু সুজাতাকে বলে কালকে সে গার্মেন্টস খোলার জন্য মুম্বাইতে যাবে। একবার গার্মেন্টস খুলতে পারলে এলাকার অনেক লোক ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ পাবে। সুজাতাও খুবই খুশি হয়, কেননা বাসু গ্রামবাসীর কর্মসংস্থানের ব্যাপারে চিন্তা করছে। পরের দিন বাসু চিল্লাপ্পাকে সঙ্গে করে নিয়ে মুম্বাইতে চলে যায়। চিল্লাপ্পা একজন লোকের সাথে ফ্যাক্টরির বিষয়ে কথা বলে, কিন্তু লাভের ভাগ সে একটু বেশিই চায়। এদিকে বাসু বাইরে বসেছিল, তার সামনে কিছু লোক জুয়াতে টাকা লাগাচ্ছিল। বাসু মন দিয়ে সেটা লক্ষ্য করে। তারা কাগজে 0 থেকে 10 নাম্বার লিখে সেগুলোকে মুড়িয়ে মাটিতে ছুঁড়ে ফেলে। এরপর একজন এক একটা কাগজের টুকরো তোলে আর টাকা লাগায়। এরপর তীর্থের পাখির মতো তাকিয়ে থাকে। সামনে একজন লেবার ট্রাক থেকে বস্তা নামাচ্ছিল আর বস্তার পেছনে লেখা নাম্বার যার কাগজের টুকরোর সাথে মিলে যায় সে সব টাকা জিতে যায়। চিল্লাপ্পা ফিরে এসে বাসুকে বলে, লোকটা অনেক বেশি টাকা চাচ্ছে, চল আমরা অন্য কোথাও যাই। কিন্তু বাসু তাকে নিষেধ করে আর বাড়ি ফিরে যাওয়ার কথা বলে। আসলে এই জুয়া খেলা দেখে বাসু তার সিদ্ধান্ত বদলায়। এরপর চিল্লাপ্পাকে নিয়ে ট্রেনে ওঠে। চিল্লাপ্পা বাসুকে বলে, এবার তাহলে কি বিজনেস করবি? বাসু কিছু বলে না। চা দোকানি থেকে একটা ছোট মটকা নেয় আর পাশে বসে থাকা একটা ছোট মেয়ের খাতা থেকে কাগজ ছিঁড়ে নেয়। সেখানে 0 থেকে 9 সংখ্যা লিখে। এরপর ট্রেনে থাকা লোকজনকে একটা গেম খেলার কথা বলে। সে বলে তার কাছে 10টা কাগজের টুকরো আছে, সে এখান থেকে 2টো বের করবে। তার মধ্যে কেউ যদি একটা নাম্বার বলতে পারে তাহলে তাকে 1 রুপিতে 8 রুপি দিবে, আর যদি 2টাই সঠিক বলতে পারে তাহলে 1 রুপিতে 80 রুপি দিবে। ট্রেনে উপস্থিত সবাই ভাবে ধারণা করতে পারলে এত টাকা পেয়ে যাবে। সেই লোভে তারা খেলতে বসে। খেলতে খেলতে খেলা জমজমাট হয়ে ওঠে। এই খেলায় কিছু লোক জিতে যায় কিন্তু অনেক লোক হেরে যায়, তাই এখান থেকে বাসুর অনেক টাকা মুনাফা হয়। সে চিল্লাপ্পাকে বলে এই খেলা সে পুরো ভারতবর্ষে ছড়িয়ে দেবে। এখানে সে মানুষের আশা কিনবে আর বিশ্বাস বেচে দেবে। এই খেলার নাম সে দেবে মটকা। 6 মাসের মধ্যে পুরো ভারতে মটকা খেলা জনপ্রিয় হয়ে যায়। বাসু এতদিনে অনেক টাকা কামিয়েছে জুয়া খেলার থেকে, তবে এই খেলা ভারতের অর্থনীতিতে অনেক প্রভাব ফেলে। দরিদ্রের হার বাড়তে থাকে। 1975 সালে প্রাইম মিনিস্টার মিটিং বসায় আর মন্ত্রীদের ডেকে বলে, টাকাগুলো কোথায় আছে, আপনারা কি ট্রেস করতে পেরেছেন? সিআইবি অফিসার মিত্রা জানায় সব টাকা বিশাখাপাট্টনামে আছে। প্রাইম মিনিস্টার রেগে গিয়ে বলে, ভারতবর্ষে প্রথমবার এতগুলো টাকা ব্যাংক থেকে উধাও। লোকজন এত টাকা কোথায় ব্যবহার করছে? যেই টাকা ব্যাংকের জন্য ছাপানো হচ্ছে সেগুলো ব্যাংকে জমা থাকছে না। দ্রুত কিছু একটা করতে হবে, না হলে দেশের আর্থিক পরিস্থিতি খারাপ হবে। অফিসার মিত্রা জানায় যে তার স্পেশাল টিম পাঠিয়ে তারা তদন্ত করে দেখবে যে এই টাকাগুলো কোথায় আর কার কাছে আছে। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই বাসুর আড্ডায় সবাই মিলে টাকা গুনছিল। বাসুর জুয়ার ব্যবসা খুবই রমরমা চলছিল, কিন্তু সে গোপন সূত্রে জানতে পেরেছে কিছু এলাকায় তার পাঠানো নাম্বার পৌঁছাচ্ছে না। কিছু জায়গায় অন্য কেউ আলাদা নাম্বার পাঠাচ্ছিল, যাতে সেখান থেকে যা মুনাফা হয় তা তার পকেটে ঢোকে। বাসু ভাস্করকে ডেকে পাঠায় আর তাকে জিজ্ঞেস করে সে বিশ্বাসঘাতকতা করার দুঃসাহস কোথায় পেয়েছে। ভাস্কর তার কাছে ক্ষমা চায় আর বলে তার শালা এমনটা করতে তাকে বলেছিল। সেও ভেবেছিল এই কথা বাসুর কান অব্দি পৌঁছাবে না, কিন্তু বাসু তাকে ক্ষমা তো করেই না, বরং তার একটা হাত কেটে দেয়। আর অন্যদিকে অফিসার মিত্রা সাহুকে ইনভেস্টিগেশনের দায়িত্ব দেয়, যাকে আমরা মুভির একদম শুরুতে দেখেছিলাম সাগরের পাড়ে দাঁড়িয়ে থাকতে। সাহু ধীরে ধীরে তার ইনভেস্টিগেশন শুরু করে আর সেখানকার যত মটকা খেলোয়াড় আছে তাদের থেকেই তথ্য জোগাড় করতে থাকে। যেহেতু সে আন্ডার কভার অফিসারের দায়িত্ব পালন করছিল, তাই ছদ্মবেশে থাকার জন্য সে শিপিং কোম্পানিতে কাজ শুরু করে। অন্যদিকে বাসু তাসের নাম্বার উঠানোর জন্য তার মেয়েকে ডাকে। কোন কোন বার কোন কোন নাম্বার পাঠাতে হবে সেটা বাসুর মেয়ের উঠানোর তাসের নাম্বার দেখেই বাসুর সিদ্ধান্ত নেয়। কিন্তু সুজাতার এসব বিষয় একদমই ভালো লাগে না, কারণ সে খবরের কাগজে দেখতে পেয়েছে হালিতে এক পরিবার এই মটকা খেলতে গিয়ে নিঃস্ব হয়ে গেছে। ঋণের বোঝা টানতে না পেরে তারা আত্মহত্যা করেছে। সুজাতা বাসুকে বলে এই কাজের মধ্যে তার মেয়েকে না জড়াতে, কারণ বাসু যা করছে তা অবশ্যই অপরাধ। এইসব শুনে বাসু তার উপর রেগে যায়। সে বলে এই খেলায় যারা জিতে যায় তাদের দোয়াও আমার সাথে আছে, আর যারা হেরে যায়
তাদের ব্যাপারে সে কথা বলতে চায় না, কেননা সে কাউকে জোর করে এই খেলা খেলতে বাধ্য তো করছে না। পরের দিনে দেখা যায় মটকা খেলার জন্য দেশের বিভিন্ন জায়গায় হরতাল ও বিদ্রোহ হচ্ছে। 1977 সালে যখন প্রাইম মিনিস্টার নির্বাচন হচ্ছিল তখন অপোজিশন দল আবারও জিতে যায় আর নানিবাবু এলাকার এমপি হয়ে যায়। অন্যদিকে কেবি চলে যায় আন্ডারগ্রাউন্ডে। একদিন সোফিয়া বাসুর সাথে কথা বলতে আসে আর তাকে বলে নানিবাবুর কোকা কোলার কোম্পানি বন্ধ হয়ে গেছে। সে এখন কুল স্পটের ফ্যাক্টরি চালু করতে চায়, যেখানে ইনভেস্ট করার জন্য তার কিছু টাকার প্রয়োজন। কিন্তু বাসু তাকে টাকা দিতে অস্বীকার করে, কেননা সে চাইছিল নানিবাবুর সাথে সরাসরি কথা বলতে। এইবার সোফিয়া তাকে মনের কথা বলে দেয়, বলে বাসু আমি তোমাকে পছন্দ করি, তুমি তোমার স্ত্রীকে ছেড়ে আমার কাছে চলে এসো। এই কথা শুনে বাসু অনেক রেগে যায় এবং সে সোফিয়াকে ওখান থেকে দ্রুত চলে যেতে বলে। সোফিয়া আবারও বলে শুনলাম তোমার স্ত্রীর সাথে তোমার দূরত্ব বেড়ে গেছে, এখন তো আমাকে কাছে টেনে নিতেই পারো। বাসু তাকে কড়া জবাব দেয় আর বলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে, তবুও তারা একে অপরকে ভালোবাসে, এটা তোর মতো বাজারের মেয়ে বুঝতে পারবে না। পরের দিন বাসু নিজের ক্লাবে আসে নানিবাবুর সাথে সামনাসামনি কথা বলতে। নানিবাবু তাকে কোকা কোলার বিজনেস বন্ধ হয়ে যাওয়ার কথা বলে আর নতুন বিজনেস শুরু করতে তার কিছু টাকার প্রয়োজন এটাও জানায়। এরপর সে জিজ্ঞেস করে আমি সোফিয়াকে তোমার কাছে পাঠিয়েছিলাম দেখে তুমি রাগ করেছো? বাসু বলে আমাকে ডাকলে আমি নিজেই চলে আসতাম। তখন সোফিয়া কিছুক্ষণের জন্য বাইরে চলে যায় আর তারপর আবার ফিরে এসে নানিবাবুর পাশে বসে পড়ে। অন্যদিকে বাসু তাকে বলে যে সে টাকা দিতে রাজি, কিন্তু তাকে মুনাফার 50% দিতে হবে আর সবগুলো ফ্যাক্টরির জায়গা কিনে বানাতে হবে, এখানে তার দেয়া সিকিউরিটি গার্ড থাকবে। নানিবাবু তার সব শর্তে রাজি হয়ে যায়। পরের দিনে দেখা যায় সুজাতা তার মা ও মেয়ের সাথে খাবার খেতে বসেছে। তখন বাহিরে গাড়ির শব্দ পেয়ে তারা ভাবে হয়তো বাসু চলে এসেছে, তাই মেয়েকে যেতে বলে। কিন্তু হঠাৎ বাহির থেকে গুলির শব্দ শোনা যায়। কেবিরেড্ডির লোক আসে আর বাড়ির সবার উপর গুলি চালায়। সুজাতা তার মেয়েকে দ্রুত একটা বক্সের মধ্যে লুকিয়ে রাখে। এদিকে ক্লাবেও কেবির লোক বাসু এবং নানির উপর হামলা করে, কিন্তু বাসু তাদের উপর উল্টো হামলা করে। তবে দুর্ঘটনাবশত তার নিজের হাতেও গুলি লেগে যায়। চিল্লাপ্পা এইসব ঝামেলার মধ্যে থেকে তাকে নিয়ে বাসুর অফিসে পৌঁছায় আর তার হাত থেকে গুলি বের করে দেয়। তখন সে জানতে পারে তার বাড়িতেও হামলা হয়েছে। সে দৌড়ে তখন বাড়িতে আসে, তখন দেখে তার মা আর সুজাতা ততক্ষণে আর নেই। ঘরের মেঝেতে তাদের রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। বাসু অনেক কান্নাকাটি করে। তখন তার মেয়ে বক্সের মধ্যে থেকে বেরিয়ে আসে। তাকে দেখে বাসু একটুখানি স্বস্তির নিঃশ্বাস নেয়। সে তার মা আর স্ত্রীর শেষকৃত্য করে বাড়িতে মনমরা হয়ে বসে থাকে। তার স্ত্রীকে বারবার মনে পড়তে থাকে আর এভাবেই তার দিন কাটতে থাকে। সে মটকা ব্যবসা সামলাতে চায় না আর যারা এই খেলায় অভ্যস্ত হয়ে গিয়েছিল তারা এখন দোকানে হুমড়ি খেয়ে পড়ে। এরপর একদিন বাসুর সাথে নানির বাবুর দেখা করতে আসে আর তাকে বলে সে পলিটিক্স নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছে, তাই এখন তার ব্যবসা যেন বাসু সামলায়। পরের দৃশ্যে দেখা যায় বাসু সোফিয়ার সাথে দেখা করতে যায়। সোফিয়া তাকে দেখে অনেক খুশি আর বলে সে তার স্ত্রীর জায়গা নিতে চায়, তার সন্তানের দেখাশোনা করতে চায়। কিন্তু বাসু হতাশ হয়ে বলে যেই তার সাথে থাকে তারই মৃত্যু হয়। এরপর সে স্থির হয়ে বসে বলে সেদিন ক্লাবে আমার আর নানি বাবুর মধ্যে যে মিটিং হচ্ছিল সে ব্যাপারে কারো কিছু জানার কথা না, কিন্তু সেই ক্লাবের ফোন থেকে শেষবার কেবিরেড্ডিকে ফোন করা হয়েছে। সেদিন সোফিয়াকে আমরা দেখেছিলাম মিটিং এর মধ্যে সে উঠে বাইরে গিয়েছিল। সেদিন সে কেবিরেড্ডিকে ফোন দিতেই ওখান থেকে উঠে গিয়েছে। এরপর সে কেবিকে তাদের মিটিং এর ব্যাপারে বলে। বাসু বলে এই সব কিছুর পেছনে তোমারই হাত ছিল। তখন সোফিয়ার ঘরে ল্যান্ডফোন বেজে ওঠে আর বাসু ফোন পিক করে অপর প্রান্ত থেকে নানিবাবু তাড়াহুড়ো করে বলে সোফিয়া তুমি অন্য কোনো শহরে পালিয়ে যাও, বাসু সব জেনে গেছে। সোফিয়া ভয় পেয়ে ঘাবড়ে যায়। বাসুকে অনুরোধ করে তার কথা শোনার জন্য, কিন্তু বাসু তার মাথায় গুলি করে তাকে ওখানেই মেরে ফেলে। ধীরে ধীরে বাসু আবারও স্বাভাবিক হতে থাকে। বাসু এখন আগের থেকেও আরো বেশি টাকা কামাই করতে শুরু করে। এদিকে সাহু তার ইনভেস্টিগেশন শেষ করে আর মিত্রর কাছে রিপোর্ট দেয়। সে বলে যে সবকিছুর পেছনে আছে বাসুর ভাই আর নানিবাবুর হাত। এছাড়াও সে একটা লিস্ট বানিয়েছে যেখানে সব জুয়ারি লোকদের নাম আছে আর এইসব জুয়ারির ছেলেমেয়েরা সুজাতার স্কুলে পড়াশোনা করে, যেটা কিনা মুম্বাইতে অবস্থিত। তারা জুয়ারিদের হুমকি দেয় এই বলে যে কেউ যদি তাদের খেলার ব্যাপারে পুলিশকে কোনো ধরনের ইনফরমেশন দেয় তাহলে তারা তাদের বাচ্চাদেরকে মেরে ফেলবে। আর এদের একটা কোকা কোলা নামে ব্র্যান্ড ছিল, সেই ব্যবসা বন্ধ হয়েছে অনেক আগেই। সেই বন্ধ স্টোরে 10 জন গার্ড কাজ করে। সব শুনে মিত্রা তাকে সেই ফ্যাক্টরিতে রেড দিতে বলে। সাহু কোকা কোলা কোম্পানিতে কর্মরত থাকা সেই সিকিউরিটি গার্ডদের ইনভেস্টিগেশন করার জন্য যায়। তারপর সেই সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসাবাদ করে। সাহু গার্ডকে একটা রুমের দরজা দেখিয়ে জিজ্ঞেস করে ওখানে কি আছে। সে বলে ওটা তার থাকার রুম। সাহু সেই রুমে গিয়ে ভালো করে চারপাশ খুঁজে দেখতে থাকে কোনো টাকা পাওয়া যায় কিনা। এরপর সে গার্ডকে চড় মেরে বলে সে যা জানে তা যেন বলে দেয়, না হলে তার মেয়ে মুম্বাইতে সুজাতার স্কুলে যে পড়ে তাকেই মেরে ফেলবে। গার্ড ভয় পেয়ে বলে আমি আপনাদের কোনো তথ্য দিলে বাসু আমাকে মেরে ফেলবে। সাহু বলে আমাকে না বললে আমিও তোকে মেরে ফেলবো, আর যদি বলিস তাহলে তোর মেয়ে তোর কাছে জীবিত ফিরবে। নিজের মেয়ের প্রাণ সংকট দেখে ভয়ে লোকটি তাদেরকে একটা গোপন দরজার কাছে নিয়ে যায়, যেটা খুললে তারা নিচের একটা রুম দেখতে পায়। সেখানে প্রবেশ করার পর আলো জ্বালালে তারা যা দেখতে পায় তাদের চোখ কপালে ওঠে। সেখানে সারি সারি টাকা সাজানো ছিল। সাহু ওই জায়গাটার ছবি তুলে নেয় আর যে লোকটা তাদের গোপন ঘরে নিয়ে যেতে সাহায্য করেছে তাকে তারা থানা ইনভেস্টিগেশন রুমে নিয়ে যায় আর জিজ্ঞাসাবাদ করে। লোকটা বলে সারা দেশে যত ট্রেন চলে সব জায়গায় মটকার নাম্বার পাঠিয়ে দেওয়া হয়, আর সেই সব জায়গায় ট্রেন চলাচল করে না, সেসব জায়গায় কবুতর বেঁধে পায়ে নাম্বার পাঠানো হয়।
এরপর মিত্রা বলে এই কথা যেন কোনো প্রেস মিডিয়া জানতে না পারে, আর সমস্ত ফ্যাক্টরিগুলো কবজায় নিয়ে নাও। এইবার সিবিআই অফিসার মিত্রা চলে যায় নানি বাবুর সাথে কথা বলতে। মিত্রা নানিকে জিজ্ঞেস করে তার ফ্যাক্টরিতে কোল্ড ড্রিঙ্ক ম্যানুফ্যাকচার হওয়ার কথা। নানু বলে আমার ফ্যাক্টরি 1 বছর আগে বন্ধ হয়ে গেছে। আপনি নিশ্চয়ই জানেন আমি একজন মানি লোক, আপনি এভাবে আমার সাথে সিন ক্রিয়েট করতে পারেন না। মিত্রা বলে আমরা আপনার ফ্যাক্টরি থেকে অনেক টাকা উদ্ধার করেছি, আমাদের কাছে তথ্য আছে যে আপনি সারা দেশে মটকা বেটিং এর সাথে জড়িত। নানিবাবু হতাশ হয়ে যায়, কেননা এই টাকার ব্যাপারে সে কিছুই জানতো না। সে অফিসার মিত্রাকে বলে এই সবকিছু বাসুর নিয়ন্ত্রণে চলে, সে আমাকে ঘুণাক্ষরেও জানায় নিজে ও আমার ফ্যাক্টরিতে টাকা রেখেছে। মিত্রা নানিবাবুকে বলে কিন্তু আপনি তো বাসুর সাথে পার্টনারশিপে আছেন, তাই এখন আমি আপনাকে গ্রেফতার করতে বাধ্য। নানিবাবু তার কাছ থেকে অনুমতি নিয়ে সিগারেট ধরায়, এরপর সিগারেটের টান দিতে দিতে বলে এই ঘটনা কতজন জানে? মিত্রা বলে আমি আর আমার টিম মেম্বাররা। নানিবাবু এবার মিত্রার সাথে ডিল করতে চায় যে যত টাকা সে ফ্যাক্টরিতে ইনভেস্টিগেশন করে পেয়েছে সেগুলো সে নিয়ে নিক, বিনিময়ে তার গায়ে যে কলঙ্কের দাগ লেগেছে সেটা মুছে দিতে হবে, মানে তাকে অ্যারেস্ট না করে সম্মানের সাথে ছেড়ে দেবে। অফিসার মিত্রা তার ডিলে রাজি হয়ে যায় এবং বাসু কোথায় আছে জানতে চায়। নানি বলে আজকে শুক্রবার, আজকে আপনি তাকে খুঁজে পাবেন না, তাকে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত পাওয়া যায় না। আপনি শুধু সংবাদ মাধ্যমে জানিয়ে দিন যে এই সব কিছুর পেছনে আছে বাসু। এরপর সে অফিসার মিত্রাকে বলে তাকে এখন তার এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে যেতে হবে। এরপর পুলিশের লোকজন বাসুর ঘরে তালা মেরে দেয় আর অফিস আর সমস্ত ফ্যাক্টরি সিল করে দেয়। বাসু কোনো রকমে তার মেয়েকে নিয়ে পালিয়ে আসে। বাসুর মেয়ে তাকে বলে এই অন্যায় কাজ ছেড়ে দাও, মা নিষেধ করেছিল তুমি শোনোনি, এই জন্যই মা আর দাদি তোমাকে ছেড়ে চলে গেছে, এখন কি ওরা তোমাকে আর আমাকেও মেরে ফেলবে? এইবার ছোট্ট মেয়েটি তার বাবার কোলে বসে বসে কাঁদে আর বলে মায়ের কথা তো তুমি শোনোনি, এখন কি আমার কথাও শুনবে না? বাসু দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে এই কাজটা শুরু করা সহজ, তবে বন্ধ করা অসম্ভব। আমি যদি কাজটা ছেড়ে দেই তাহলে অনেককে জবাবদিহি করতে হবে। এরপর সে কাঁদতে কাঁদতে মেয়েকে গল্প শোনাতে শুরু করে। গল্পের শেষ পর্যায়ে সে বলে কোনো মানুষকে ভালো বা খারাপ সেটা তার পেটের ক্ষুধাই বানায়। যেদিন তুমি এসব কথা বুঝতে পারবে সেদিন তুমি আমার কাছে এসে আমার কপালে চুমু খাবে। এরপর সে চোখ মুছে নানিবাবুকে ফোন করে, কিন্তু আমরা দেখতে পাই তার অফিসের টেবিলে রাখা টেলিফোন রিং হচ্ছে, কিন্তু নানিবাবু সেখানে নেই। পরের সিনে দেখা যায় নানিবাবু কেবি রেড্ডির সঙ্গে দেখা করতে যায় আর তাকে বলে যে এই মটকার মাধ্যমে পুরো ভারতবর্ষের অর্ধেক রুপি বাসুর কাছে আছে, সে আমাকে ধোকা দিয়ে আমার ফ্যাক্টরিতে টাকা লুকিয়ে রেখেছে, তাই এইবার সময় এসেছে প্রতিশোধ নেয়ার, আমি চাই তোমরা ওকে মেরে ফেলো। কেবি আমারকে ডাকে আর বলে অনেকদিন হয়েছে বিশাখাপট্টনমে ফেরা হয়নি, এখন সময় এসেছে ফেরার। এরপর তারা বিশাখাপট্টনম যায় আর কেবি রেড্ডির লোকজন বাসুর মেয়েকে কিডন্যাপ করে নিয়ে আসে। বাসুও খবর পেয়ে তার মেয়েকে বাঁচাতে চলে আসে। বাসু গোডাউনে পৌঁছে গুন্ডাদের কাছে জিজ্ঞেস করে তার মেয়ে কোথায়। সবাই হাতে বিশাল ভারী ভারী অস্ত্র নিয়েছিল, তারা তাকে হুমকি দিয়ে বলে আমাদের আসল শিকার তো তুই, তোকে আগে মেরে ফেলি তারপর তোর মেয়েকে ছেড়ে দেবো। বাসু একদম ঠান্ডা মাথায় তাদেরকে বলে কত টাকা ডিল হয়েছে, আমি তার থেকে বেশি টাকা দেবো। এবার ওদের মধ্যে থেকে একজন বলে 60,000 টাকা ডিল হয়েছে, তুই কি 1 লাখ দিবি? বাসু বলে 60 লাখ টাকা দেব। টাকা সে সাথে করে নিয়ে এসেছে, পেছনের জিপে রাখা আছে, দেখে নিতে পারো। ওদের মধ্যে থেকে একটা ছেলে গিয়ে জিপে বস্তা ভরা অনেক টাকা দেখে তার চোখ কপালে উঠে যায়। বাসু তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার আগে ছেলেটাকে বলে কেউ যদি তাকে কল দেয় তাহলে যেন সে বলে বাসুকে তারা মেরে ফেলেছে। ছেলেটাও বাসুর কথা মতো নানিবাবুকে ফোন করে জানিয়ে দেয় যে তারা বাসুকে মেরে ফেলেছে। নানিবাবু বলে লাশটা সরিয়ে ফেলো, কোথাও যেন লাশের চিহ্ন না থাকে। কিন্তু হঠাৎ করেই আমরা দেখতে পাই যে গুন্ডাগুলো তার মেয়েকে কিডন্যাপ করেছিল, তারা তাদের গোডাউনে বসে টাকা গুনছিল। এমন সময় সেখানে বাসু বন্দুক হাতে আসে আর তাদেরকে এক এক করে গুলি করে মেরে ফেলে। আর সে জানতে পারে যে এই সব কিছুর পেছনে নানিবাবু আর কেবির হাত আছে। পরের দৃশ্যে নানিবাবুকে দেখানো হয় যে তার পলিটিক্সের কাজের জন্য দুপুরের ফ্লাইটে দিল্লি যাবে, এমনটাই তার অ্যাসিস্ট্যান্টকে জানাচ্ছিল। সে আরো বলে সংবাদ মাধ্যমগুলোতে জানিয়ে দাও যে আমি আর বাসুর সাথে কোনো পার্টনারশিপে নেই, আরও মারা গিয়েছে এটাও জানাবে। তারপর তার অ্যাসিস্ট্যান্ট চলে যায় আর তার সামনে বসেছিল ইন্সপেক্টর। সে নানিবাবুকে বলে তার কাজটা তাকে বুঝিয়ে দিতে। নানিবাবু তাকে বলে তুমি বাসুর লাশটা সমুদ্রে ফেলে দেবে, এরপর কিছুদিন পর যখন সেটা কিনারায় ভেসে আসবে তখন সবাইকে জানিয়ে দেবে যে সে আত্মহত্যা করেছে। তখনই তাদেরকে অবাক করে দিয়ে ঘরে এন্ট্রি হয় বাসু আর তার ছোট ভাইয়ের। ইন্সপেক্টর উঠে চলে যেতে চাইলে বাসু তাকে বসতে বলে। নানিবাবু ভয় বলতে থাকে রেগে গেলে তার মাথা কাজ করে না, তাই সে এরকম একটা কাজ করে ফেলেছে, তাকে ক্ষমা করে দিতে। বাসু হুঙ্কার দিয়ে বলে ওঠে মাথা কাজ করে না, না তাই বলে তুই আমার মেয়েকে তুলে নিয়েছিস, আবার আমাকে মারার সুপারি দিয়েছিস। নানিবাবু ভয়ে বাসুর পায়ের কাছে বসে পড়ে আর বলে তুই এত টাকা মটকা খেলে কামিয়েছিস, আমাকে কখনো বলিসনি। বাসু বলে মটকা তার আইডিয়া, তাই এই ব্যবসাও তার, সে কেন নানিকে জবাবদিহি করতে যাবে। বাসু এবার শয়তানি হাসি দিয়ে বলে মাফ করে দেওয়ার কথা তো পরে হবে, আগে বল কেবি কোথায়। নানি বলে সে তাকে কেবি কোথায় আছে বলে দিচ্ছে, আর কেবিকে মেরে ফেললে ও আইনি যে ঝামেলা হবে সেটাও দেখে নেবে ইন্সপেক্টর, এখানেই আছে সে। বাসু যেমনটা বলবে তেমনটাই লিখবে। বাসু তখনই ইন্সপেক্টরকে মেরেই ফেলে আর নানিকে বলে তোকে আমি মারতে পারবো না, কেননা একদিন তুই আমাকে বাঁচিয়েছিলি। এরপর সে উঠে দাঁড়ায় আর তার লোককে বলে এখন কি আমাকে বলতে হবে? তার ইশারা পেয়ে চিট্টিবাবু নানিকে গুলি করে মেরে ফেলে। বাসু নানিবাবুর ফোন থেকে কেবিকে ফোন দেয় আর বলে আমার পরিবারের হত্যাকারী, তোকে আমি তোর প্রাপ্য বুঝিয়ে দিতে এখনই আসছি।
কিন্তু বিপত্তি বাধে এইখানে যে ফোন রিসিভ করেছিল সে আসলে কেবি ছিল না, সিআইবি এর গোয়েন্দা টিম আগে থেকেই নানির ফোন ট্র্যাক করে রেখেছিল। তাই সাহু জেনে যায় যে কেবির দিকে মারতে বাসু আসছে। বাসু যখন কেবির আস্তানে গিয়ে পৌঁছায় তখন কেবির লোক বলে তার উপর হামলা করে, কিন্তু বাসু তাদের প্রত্যেককে গুলি করে মেরে ফেলে। এরপর কেবির সামনে এসে দাঁড়ালে আমর বাসুর গলায় দড়ি পেঁচিয়ে ফাঁসি দিতে চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। সে তাকে মারতে মারতে প্রায় আধমরাই করে ফেলে। কেবিও পেছন থেকে ছুরি হাতে তাকে আক্রমণ করতেই যাবে, এমন সময় সিবিআই অফিসার সাহু সেখানে উপস্থিত হয়, কিন্তু কেবির লোক তাকে পেছন থেকে মাথায় আঘাত করে আর সে বেহুশ হয়ে গেলে তাকে বেঁধে রাখে। আর আমার বাসুর মাথায় গুলি তাক করে রাখে। যখন সাহুর জ্ঞান ফিরে তখন কেবি তাকে বলে, তুমি যদি বাসুকে অ্যারেস্ট করে নিয়ে যাও সে আবার ফিরে এসে আমাকে মেরে ফেলবেই। আর আমারকে বলে গুলি করে বাসুর শরীরটা ঝাঁঝরা করে দিতে। বাসু সেই মুহূর্তে দাঁড়িয়েও তার চশমার গ্লাস পরিষ্কার করে আবারও চোখে দেয় আর হাতের ঘড়ির সময় দেখে। এরপর মাথা উঠিয়ে আমারের দিকে তাকিয়ে গুড বাই বলতে বলতেই একটা গুলি এসে তার মাথায় লাগে আর সে মাটিতে লুটিয়ে পড়ে। তখন দেখা যায় পেছন থেকে যে গুলি করেছে সে আর কেউ নয় বরং সেই জেলার নারায়ণ মূর্তি তাকে আগেই বলেছিল যে প্রয়োজনে সে তার পাশে থাকবে, তাই বাসুকে সাহায্য করতে জেলার আজ এই পর্যন্ত এসেছে। নারায়ণ মূর্তির কাছ থেকে বন্দুক নিয়ে বাসু কেবিকে গুলি করে মেরে ফেলে। এরপর বাসু আর নারায়ণ মূর্তি চলেই যাচ্ছিল। সাহু পেছন থেকে ডেকে সারেন্ডার করতে বলে এবং জানায় তোমার মটকা ভারতবর্ষে ব্যান করে দেওয়া হয়েছে, তাছাড়া তোমার সব টাকাও এখন সরকারের কবজায়। বাসু সিগারেট ফুঁকতে ফুঁকতে বলে, যদি মটকাকে সরকার বৈধ বলে ঘোষণা করে তাহলে আমি 1 সপ্তাহের মধ্যে সরকারের সব ঋণ পরিশোধ করে দেব। সাহু রেগে বলে, তুমি সরকারের ঋণ পরিশোধ করতে চাইছো? এটা কি তোমার জেদ নাকি বাচ্চামি? এটা কিভাবে সম্ভব? বাসু বলে, এটা আমার বিশ্বাস, আমি অবশ্যই সরকারের ঋণ পরিশোধ করার ক্ষমতা রাখি। সাহু বলে সে সরকারকে বলে তার সাজা কিছুটা কমিয়ে আনবে। তখন বাসু হেসে বলে, তোমার মতো ভালো মানুষদের জন্যই এই শহরে বৃষ্টি হয়, ফসল হয়, আর আমার মতো খারাপ মানুষদের জন্য অনেক মানুষের রুটি রুজির জোগাড় হয়। এটাই প্রাকৃতিক ভারসাম্য। বাসু আবারও চলে যেতে নিলে সাহু বলে ওঠে, এখন কোথায় যাবে, কি করবে? তুমি কি ধর্ম আর ইজ্জতের সাথে বেঁচে থাকতে পারবে? বাসু বলে, যেটা আমাদের প্রয়োজন সেটাই আমাদের ধর্ম, আর শুনে রাখো জনতার মনের আশা কখনো মরে না, আর আমার ব্যবসাও কোনোদিন শেষ হবে না। বলে সে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় বাসু তার মেয়েকে নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। যাওয়ার সময় সে তার সঙ্গীদের বুঝিয়ে দেয় কে কোন এরিয়া সামলাবে। চিল্লাপ্পা তাকে জিজ্ঞেস করে যে সে এখন কি করতে চাইছে। বাসু বলে সেই পুরনো কাজই সে করবে, আশা বিক্রি করবে আর বিশ্বাস কিনবে, তবে এবার খেলার নাম হবে ক্রিকেট বেটিং। আর এইখানেই এই মুভিটি শেষ হয়। তো প্রিয় দর্শক, কেউ যদি একবার অন্যায়ের পথে পা বাড়ায় তবে সেখান থেকে ফিরে আসা খুবই কঠিন। টিকে থাকার জন্য একের পর এক লড়াই করে যেতেই হয়। এই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।